আপনারা জানেন যে আজকে বিধানসভায় গন্ডগোলের অংশটুকু নিয়ে আমরা অনুষ্ঠান শুরু করতে পারতাম। কুণাল ঘোষের আখরুজ্জামানকে আটকে দেওয়া এবং কুণাল ঘোষের অভিযোগ মতো কুণাল ঘোষকে সুযোগ না দেওয়া কথা বলার, এটা নিয়ে শুরু করা যেত। তারপরে জবাবি ভাষণে রাজ্যের মুখ্যমন্ত্রী একের পর এক তৃণমূলের গতকালকের বিভিন্ন বক্তব্যের প্রেক্ষিতে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আমি সেই অংশটুকু আজকেও দেখাবো আপনাদের, যে কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু তার থেকেও আমার মনে হয়েছে যে আজকের অনুষ্ঠানটা শুরু করতে গেলে খুব গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা 21শে জুলাইয়ের আবহেই এখন অনুষ্ঠান করছি। আজকে 22শে জুলাই, সবেমাত্র গতকাল 21শে জুলাই উদযাপন হয়েছে বিভিন্ন জায়গায়, মাত্র একদিন গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খুব পরিষ্কার বলে দিয়েছিলেন যে 21শে জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, 1993 সালের 21শে জুলাই পুলিশি গুলিচালনায় যারা মারা গিয়েছিলেন, তাদের তদন্তের জন্য, তার সঠিক তদন্তের জন্য চ্যাটার্জি কমিশন তৈরি করা হয়েছিল। কিন্তু সেই কমিশনে কোনো রকম তথ্য বা নথি মমতা বন্দ্যোপাধ্যায় সরবরাহ করেননি এবং তিনি সাহায্যও করেননি কোনোভাবে কমিশনকে কাজ করতে। যদি উল্লেখযোগ্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এই কমিশন তৈরি করা হয়েছিল। এই কমিশনের একাধিক সুপারিশ মানা হয়নি, সেটাও কালকে মুখ্যমন্ত্রী বলেছেন। পাশাপাশি এটা পরিষ্কার হয়েছে গত পরশু ওনার বক্তব্যে, গত পরশু দিন যে বক্তব্য ছিল, সেখানে পরিষ্কার মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারেরা তারা বিচার পাননি, এবং সেই মর্মে যদি তারা আবার বিচারের জন্য, পুনরায় বিচারের জন্য তারা যদি এফআইআর দায়ের করে বা আইনি সাহায্য চান, সেই ক্ষেত্রে তাদের সেই দাবিকে মর্যাদা দিতে সরকার সব রকমভাবে প্রস্তুত থাকবে। এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর বক্তব্য। এবং তারপর আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে আজ সেই এফআইআর দায়ের করবার জন্য কিছু পরিবার তারা এগোবেন, এরকম শুনতে পাচ্ছি। আমাদের আজকে স্টুডিওতে রাজীব এসছেন, রাজীব রায়, যিনি শহীদ বিশ্বনাথ রায়ের সুপুত্র। তো আমি রাজীবকে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। রাজীব এফআইআর করতে চলেছেন, কিন্তু তার আগে আপনাদেরকে শোনাবো যে গত পরশু দিন রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন এই পরিবারদের উদ্দেশ্যে। একবার শুনুন। বলেছেন এবং আহত তারা যদি কমিশনের সুপারিশ মতো ক্ষতিপূরণও চায় আর নতুন করে এফআইআর করতে চায়, বর্তমান সরকার তাদের ওয়েলকাম করছে। নরেন্দ্র মোদীজি করে দেখিয়েছেন, 84 সালে শিখ দাঙ্গার বিচার তো উনি এসে দিয়েছেন 2014। এটা তো নীতিশ কুমারজি করে দেখিয়েছেন। 96 সালে ভাগলপুর দাঙ্গা তো নীতিশ কুমারজি মুখ্যমন্ত্রী হওয়ার পরে দোষীরা সাজা পেয়েছে। সত্যের উদ্ঘাটন সবসময় বলে না, সত্য অমর, সত্যের কোনো ক্ষয় নাই, সত্য চিরন্তন, সেই সত্যকে চাপাও দেওয়া যায় না। আজকে সত্যের উন্মোচন। বলছি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এখান দিয়েও টাকা মারলেন শেষ পর্যন্ত, মানে এটাও বাকি ছিল? এটা আমার মুখ থেকে না বলে, যে 12 জন চিহ্নিত হয়েছে, শনাক্ত হয়েছে, একটা দুটো বডি মনে শনাক্ত হয়নি, তাদের পরিবারের কাছ থেকে জানলেই ভালো, যদি তারা বলতে চান। আমি যা বলেছি সুশান্ত চ্যাটার্জির রেকমেন্ডেশন এবং ইমপ্লিমেন্টেশন, অ্যাজ এ চিফ মিনিস্টার হাউস চললে বাইরে বলা যায় না। হাউসে পুলিশ সদস্য চাইবে অ্যাপ্লিকেশন করে কপি ফটোকপি। পরিবারের সদস্যরা যদি আপনার সঙ্গে দেখা করতে চান, আপনি কি দেখা করবেন? লুকিয়ে রাখার কারণটা কাল ভিক্টোরিয়ার সামনে যিনি আসবেন তাকে জিজ্ঞেস করলেই বলতে পারবেন। আমি 1993 সালে কলকাতা যুব কংগ্রেসের মহাকরণ অভিযান হচ্ছিল, আর সেই অভিযানে অংশ নিয়েছিলেন সেই সময় কংগ্রেস করা যুব কংগ্রেসের নেতৃত্ব বিশ্বনাথ রায়। তার পুত্র আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বনাথ বাবুর গায়ে গুলি লাগে এবং তিনি মারা যান। আজকে রাজীব আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, এর পরে যখন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ এই যে যুব কংগ্রেসের যে মহাকরণ অভিযান ছিল, সেই অভিযান তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই হচ্ছিল। এরপরে 93-এর পরে প্রায় ওদিকে 7-18 বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসলেন। আমি আপনার থেকে এটা জানতে চাইব যে তারপর আপনারা কতটা বিচার আশা করেছিলেন, যেহেতু উনি কমিশন তৈরি করেছেন। আপনারা গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনিওরে
সত্যি কি আশ্বাস, বিচার বা কি ভরসা পেয়েছেন, কারণ যেহেতু উনি নেত্রী ছিলেন, এবং আজকে আপনারা এফআইআর করবেন বলে ঠিক করেছেন বা এফআইআর করবেন বলে মনস্থ করেছেন, এরকম আমরা একটা জানতে পাচ্ছি, সেটা কেন? তবে রাজীবের কথা শোনার আগে আমি পরিচয় করিয়ে দেবো জাস্ট। আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ্ত মুখোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। অধ্যাপক মুখোপাধ্যায়কে স্বাগত জানাবো। অধ্যাপক ডক্টর দীপঙ্কর সরকার, বিজেপি মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর দাকেও স্বাগত জানাবো। রাজনৈতিক বিশ্লেষক আলোচক ঝন্টু বড়াইকে আমাদের সঙ্গে রয়েছেন, ঝন্টু দাকেও স্বাগত জানাবো আজকের এই অনুষ্ঠানে। রাজীব, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর কি হলো? ডাকা হয়েছিল আপনাদের? মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর আমাদেরকে প্রত্যেকবারই ডেকেছে। আচ্ছা, কিন্তু- আপনার 21শে জুলাইয়ের মঞ্চে গেছেন? আমি প্রত্যেকবারই গেছি, 23 অব্দি, 2023 অব্দি আচ্ছা, প্রত্যেকবার আমি গেছি। আমার মা আগে যেতেন, মা বিগত 12-13 বছর অসুস্থ হওয়ার পর উনি আর যাচ্ছেন না, আচ্ছা, আমি গেছি প্রত্যেকবার আচ্ছা, 23 অব্দি। আচ্ছা। 23 অব্দি মানে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পরেও 12 বছর গেছেন। Yes, 11 সালে ক্ষমতা এসেছেন, 11 সালের পর বিরাট করে অনেক শহীদ ধুমধাম করে তর্পণ সেখানে। হয়েছিল। হ্যাঁ, তারপর থেকে তো আমরা যাচ্ছি, 2023 অব্দি আমরা গেছি। 23 কিভাবে ডাকা হতো আপনাদের? মানে নবান্ন থেকেই ফোন করা হতো? মানে প্রথম রাইটার্স, পরে নবান্ন না, থেকে? না, না, না। তাহলে কারা ডাকতো? ওনার বাড়ি থেকেই কল আসতো, একটা চিঠি পাঠিয়ে দিত। আচ্ছা, কালীঘাট থেকে call কালীঘাট থেকে চিঠি আসতো, চিঠি পাঠাতো, তারপর আমরা ওনার বাড়িতে যেতাম, আচ্ছা। ওখান থেকে মঞ্চে যেতাম। আচ্ছা, তারপরে? তো এই ইতিহাসটা তো 2011 অবধি ঠিক ছিল, 12তেও ঠিক ছিল। 2013-র পর থেকে এটা আস্তে আস্তে ব্যাকের দিকে আসতে শুরু করে। ব্যাক বলতে কিরকম ব্যাক বলতে 21শে জুলাই মানে যে শহীদ দিবস, আচ্ছা, শহীদ তর্পণ, হ্যাঁ, তাহলে শহীদ পরিবারগুলোকে নিয়ে উনি তর্পণ করেন। সেই তর্পণে আপনি দেখতে পাবেন 2011-র আগে কি মঞ্চের বিন্যাস ছিল, কিভাবে শহীদ তর্পণের মঞ্চ ছিল, কি জগতের লোকেরা শহীদদের মঞ্চে থাকতো, সেগুলো আপনারা দেখেছেন। ঠিক। কিন্তু 2013-র পর থেকে আপনি মানে যখন এই আমি মঞ্চটা আরেকটু ভেঙে আস্তে দিই, আস্তে, ক্ষমতায় আসার 2 বছর পরের কথা বলছি। একদম আচ্ছা, বলুন। তারপর থেকে এই মঞ্চটা আস্তে আস্তে ওই শহীদের মঞ্চ নয়, বিনোদনের মঞ্চে পরিণত হয়েছে। কেন বলছেন এটা? কেন মানে বলছে? পাগলু ডান্স ছাড়া শুধু আর কি ছিল? পাগলু ডান্স, আপনি বলুন, যদি চলচ্চিত্র জগতের লোকেরাই ওখানে প্রাধান্য পায়, আপনারা কোথায় জায়গা পেতেন? পেছন দিকে মানে মঞ্চের পেছনে? আপনি দেখবেন আপনাদের কাছে রিপোর্টিংয়ে সব কিছু। আমরা দেখবো না, আমি আপনার মুখ থেকে আজকে সব শুনবো। আপনার মুখ থেকে আমার মুখ থেকে এটাই হচ্ছে, মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার জন্য যে 21শে জুলাইটা ব্যবহার করেছে 2011-তেই ভুলেছেন। কারণ উনি যখন ক্ষমতায় আসেন, উনি ওনার শপথ গ্রহণ অনুষ্ঠানে সব শহীদ পরিবারকে দেখেছেন। আচ্ছা। সাইবাড়ি, তারপর আপনার নন্দীগ্রাম, কিন্তু সেদিনকে আমাদের কাউকে জানানো হয়নি। মানে আপনি ক্ষমতায় আসার পর 2011 শপথ গ্রহণটাই বলছি। 2011 সালে, আচ্ছা, মে আপনি মাসে। দেখুন শপথ গ্রহণ অনুষ্ঠানে মমতার সঙ্গে কারা নিমন্ত্রিত ব্যক্তি, আচ্ছা, কারা ওনার ভিআইপি, আচ্ছা, ওনার কাছে শহীদেরটা হচ্ছে শুধু রাজনৈতিক। আচ্ছা। এরপর আপনি 2013 সালের পর থেকে আপনাদের জায়গা হয়ে গেল মঞ্চের পিছন দিকে। একদম। আর আপনি বলছেন যত চলচ্চিত্র জগতের অভিনেত্রী তারা সামনে। আচ্ছা, আপনারা পিছনে বসেও মাইকে কি বলছেন সেটা শুনতে পেতেন? হ্যাঁ, গোটা অনুষ্ঠানে শহীদদের নিয়ে কি কি বলতেন? বা মানে ধরুন 13, 14, 15, 16, 17, 18, 19, 20। উনি যতদিন বিরোধী ছিল ততদিন ওনার মুখে শহীদের নাম ছিল। বিরোধী হওয়ার পর আচ্ছা, ওনার মুখে আস্তে আস্তে ওই নামটা পেছন দিকে গেছে, যেমন আমরা নামগুলোও পেছন দিকে চলে গেছে। আচ্ছা, কারণ ওনার ভাবনাটা শুধু রাজনীতিকরণ করা, ওনার ভাবনাটা শুধু পরিবারতন্ত্রটাকে করা, এটাই ছিল। না, আপনাকে আপনি- আমি বলছি 2023 সাল আমাদের 21শে জুলাই মঞ্চে ওঠার জন্য আমরা যখন ওনার বাড়ি থেকে স্কট করে আমাদেরকে মঞ্চের পেছনে নিয়ে আসা হতো, পেছন থেকে আমরা উঠতাম। আচ্ছা, সেখানে দাঁড়িয়ে আমি নাম নিয়ে বলছি, অলোক দাস। অলোক দাস নামে তারই এক কর্মী আচ্ছা, গেটের সামনে দাঁড়িয়ে ওই মেটাল ডিটেক্টর থেকে যখন চেকিং হয়ে আমরা ভেতরে যাই, তখন আমাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। কারণ অলোক দাস কে? মানে কর্মী, মানে কি পুলিশ কর্মী? না না, ওনার তৃণমূলের এক ও, কর্মী। তৃণমূলের কর্মী। ইয়েস, আচ্ছা, উনি ওখানে দায়িত্বে থাকেন স্টেজে। আচ্ছা, সেই অলোক দাস ঠেলা দিয়ে আমাদেরকে সরিয়ে দিয়েছে। তার কারণটা শুন। কারণ হচ্ছে ওনার যে বিনোদন জগতের যারা মেন শহীদ, তারা তখন এসি বাস থেকে নামছে কিংবা কেউ গাড়ি থেকে নামছে, তাদের জায়গাটা আগে করে দিতে পারে। এই শহীদদের যে 13 জন, 13 জনকেই ধাক্কা মেরে শহীদ সরিয়ে দেওয়া হচ্ছে এবং স্টেজে মানে ওঠার 13 আগে- জনের পরিবারই কি যেতেন? হ্যাঁ, আচ্ছা, এবারে মানে প্রত্যেক পরিবারই 1জন 2জন করে সদস্য যেতেন। 2026 বাদে প্রত্যেক বাড়ি, 2024 বাদে, 2025 বাদে, 2026 বাদে,
প্রত্যেকটা পরিবার 2023 অবধি গেছে। আচ্ছা, তারপরে আপনারা যেতেন না কেন? বলতে দিন, না, আমি সেটাই জানতে চাইছি আর কি। শুরু তো হলো বিনোদন জগৎকে জায়গা দেওয়ার জন্য ধাক্কা স্টেজে ওঠার সময় আমাদেরকে পরিচয় দিতে হতো আচ্ছা, যে আমরা কারা। আচ্ছা, তারপরে গিয়ে স্টেজে উঠে দোলা সেনকে আমাদেরকে কৈফিয়ত দিতে হতো। আপনার বাড়ি, আমাদের কার্ডে থাকতো পরিবার, হ্যাঁ, হ্যাঁ, শহীদ পরিবারকে আমন্ত্রণ। আচ্ছা, পরিবারে আমার সঙ্গে যদি কোনো একজন আমারই বাড়ির লোক যায়, তাকে কৈফিয়ত দিতে হতো। আচ্ছা, মানে সে কে, তার পরিচয়টা দোলা সেন পরিচয়টা জানতে চাই। দোলা সেন বলতেন, স্টেজে ডাইরেক্ট বলেছেন আমাকে আচ্ছা, 2023 সালে, হ্যাঁ, যে আপনার বাড়িতে তো আপনার মা আর আপনি, আপনার পিসি কোথা থেকে এলেন? আচ্ছা, এই কৈফিয়ত। আচ্ছা, মানে আপনি বুঝতে পারছেন যে এই শুধু এই রাজনীতিটা, আর ওটা ওনার সামনে। হুম। দোলা সেন এই কথা বলছেন দিদির সামনে, স্টেজের ওপর। উনি কি বলতেন, মানে দিদি কি বলতেন তখন? দিদি কিছু না, নিরবিক। আচ্ছা, ওনার তো ওনার পা ছোঁয়ার মতো ইয়ে নেই, ওনার পা ছুটে নাকি ওনার পা ভেঙে যাবে, দোলা সেনের বক্তব্য। আচ্ছা, আচ্ছা, আমি আর ছোঁয়ার কথা বলছি না, যারাই ছুটে যেতেন হ্যাঁ, শহীদ পরিবার থেকে, ধরুন হ্যাঁ, কেউ নমস্কার করতে হ্যাঁ, যাবে, হ্যাঁ, যেতেই পারে। তো ওনার পা ধরলে ওনার পা ভেঙে যাবে, দোলা সেন এরকম ইনস্ট্রাকশনে উনি স্টেজ। আপনারা কখনো কথা বলতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, মঞ্চে বা বাড়িতে বা বাইরে কোথাও? কোনো জায়গায়, আমি বলছি তো, উনি বিরোধী থাকাকালীন 2011 অবধি উনি নিজে ফোন করতেন। আচ্ছা, কিন্তু 2011 ওনার যে ক্ষমতা পাওয়ার লড়াই, সেটা যখন হয়ে যায়, আচ্ছা। তারপর থেকে পুরো ওনার একটা মুখ আর মুখোশ দুটো দেখিয়ে দিয়েছে আমাদের। আচ্ছা, তার মানে আপনাদের পরিবারের কাউকে মঞ্চে মানে বলতেও দেওয়া হতো না, এবং বসার জায়গা ছিল একদম পেছন দিকে একদম। আরও আমি তো বলছি, এবার যদি উনি ক্ষমতায় আসতো, তাহলে এই শহীদ পরিবার স্টেজের নিচে কোনো একটা জায়গায় বসতো, আমি এটা কনফার্ম করে বলছি। আচ্ছা, না কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর যে ক্ষমতায় থাকলেন, এবং 15 বছর উনি ক্ষমতায় ছিলেন, একদম সদর্পে ছিলেন, মানে এরকম নয় যে বিরোধীরা মারাত্মক শক্তিশালী, উনি চাপে রয়েছেন, সেরকম কোনো ব্যাপার নয়। বিরোধীরা তো বলারই সুযোগ পেত না, সাসপেন্ড থাকতো না, সেটা হলো। কিন্তু আমি বলছি, এই যে আপনাদেরকে কোনো রকম প্রস্তাব দেওয়া যে আপনার পরিবারের একজন মারা গিয়েছেন, আমার রাজনৈতিক আন্দোলনের সাথী ছিলেন তিনি, আচ্ছা, আপনারা কখনো জানতে চাননি যে এই যে চ্যাটার্জি কমিশন হলো, যে শহীদরা কি করে মারা গেল, বা তার কারণ কি, বা তার পেছনে কে দায়ী, সেটা উনি বলেছেন কখনো? এই চ্যাটার্জি কমিশনের 44 জনের মধ্যে একজন আমিও। আচ্ছা, আপনি সাক্ষ্য দিয়েছেন? হ্যাঁ, আমি সাক্ষী দিয়েছি, আমি 3-3বার সাক্ষী দিয়েছি, একবার না। আচ্ছা, কারণ আমার আইডেন্টিফিকেশনটা ওনার কাছে অনেকটা শক্তপোক্ত মনে হয়েছিল, কারণ আমার বাবার মাথার লেফট সাইডে গুলি লেগেছিল, রাইট সাইডে চুন এই ঠিক গলার পাশ থেকে রিটার্ন করেছিল, এক্সিট করে গেছিল। আচ্ছা, সেটা আমি কিন্তু বারবার চিহ্নিত করেছি। আচ্ছা, কারণ কোনো আন্দোলনে যদি সেটাকে ছত্রভঙ্গ করতে হয়, পুলিশেরও নিয়ম ছিল কোমরের নিচে গুলি চালানো, আর ওরা যদি ভুল নাই। আপনার বাবার গুলিটা কোন জায়গায়, মানে ঠিক কোন জায়গায়? left side না, 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 আমি শরীরের বলছি না, মানে উনি কোথায় ছিলেন? ডরিনা ক্রসিং। আচ্ছা, ডরিনা ক্রসিংয়ের ওখানে একদম কেসি দাসের ঠিক উল্টো দিকেই ওখানে বডিটা ছিল, ওখানেই মারা হয়েছে। আচ্ছা, তো আমার শনাক্তকরণটা অনেকটা ওনার মনে হয়েছিল। আপনাদেরকে কখনো চাকরি দেওয়া হবে, বা আপনি তো পাশে দাঁড়ানোর এই গল্পটা বললেনই, চাকরি দেওয়া বা কোনো রকম সরকারি সাহায্য দেওয়া, বা আপনাদের পাশে কোনোভাবে মানবিক মুখ দেখানো, মানে যে আমি তোমাদের পাশে আছি, শুধু তো মঞ্চে ডাকলে হলো না, এছাড়া আর কিছু বলেননি উনি? আমরা কোনোদিন ওনার কাছে চাকরি চাইনি, কিংবা টাকাও চাইনি, আর আমার মায়ের চাকরিটা উনি করে দেননি। আচ্ছা, এই যে সবাই এখন বলে না যে মমতা ব্যানার্জি 21শে জুলাই 13 জনকে চাকরি দিয়েছে, আমার মায়ের চাকরি উনি দেননি। উনি যদি আজকে প্রুভ করে দেয়, আমি প্রুভ করে দেবো আমার মায়ের চাকরিটা কীভাবে হয়েছে। আচ্ছা, তৎকালীন কংগ্রেসের কোল মিনিস্টার অজিত পাজা আমার মায়ের চাকরিটা দিয়েছিল 27শে জুলাই 1993। আমার কাছে এখনো 27শে জুলাই 1993 চাকরি। আচ্ছা, কারণ মানে 21শে জুলাই ঘটনা ঘটার পর 27শে জুলাই আমার বাড়িতে বসেই চাকরি হয়েছিল। তার প্রমাণ দুজনেই এই পৃথিবীতে নেই। যেই দুজন এসে চাকরি দিয়েছিল সেটা ছিল অজিত পাজা, সাধন পাণ্ডে। আচ্ছা, অজিত পাজার বাড়ি কোথায়? গিরিশ পার্ক। সাধন পাণ্ডের একটি হান্ডি বলে দোকান ছিল, মনে আছে গিরিশ পার্কে? উনি ওখানে বসতেন। আর আমার বাবার সোনার দোকান ছিল, আমাদের পৈতৃক বাড়ি ছিল বরানাটা। আচ্ছা, আমার বাবার সঙ্গে রঞ্জিত পাজার একটা ভালো সম্পর্ক, সুসম্পর্ক ছিল। আচ্ছা, আর সাধন পাণ্ডের সঙ্গে যেহেতু ওই দোকান পারপাসে আমার বাবাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল। আমার বাবার যেহেতু পুরো রাজনৈতিক কেরিয়ারটা গিরিশ পার্ক, তো ওখানে শঙ্কর সরকার বলে একজন ছিল, তিনি কংগ্রেস করতো তৎকালীন। তিনি আমার বাবাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসতেন। তিনি অজিত পাজার খুব কাছের লোক ছিল।
তিনি ওই এবং সূত্রে আপনার চাকরি, এবার মায়ের আমরা যে চাকরি। বাড়িতে থাকতাম সেই তার মানে বাড়িটা আপনার মায়ের চাকরি কি হলো 1993 সালে? 93 সালে 27 জুলাই। আচ্ছা, 21 মানে যার জুলাই 18 বছর পর মমতা ব্যানার্জি ক্ষমতা আসছে। Yes, আচ্ছা, কিন্তু উনি ক্ষমতা আসার পর কারোর কিচ্ছু হয়নি বলছেন। উনি ক্ষমতায় আসার পর অনেকে লড়াই করে চাকরি পেয়েছে। আজকে আপনি শ্যামবাজারে একজন শহীদ আছেন, হ্যাঁ। তার মেয়েকে চাকরি দেওয়া হয়েছে মোস্ট 22 কি 21 আচ্ছা রেলে, আচ্ছা, 22 বা 21 চাকরি। 21 চাকরি পেয়েছে। আচ্ছা, চাকরিটা উনি ইনস্ট্যান্ট কাউকেই করেননি, একমাত্র এক্সেপশন ছিল আমার মা। চাকরিটা ইনস্ট্যান্ট পেয়েছে যেহেতু আমরা কংগ্রেসি বাড়ির লোক ছিলাম, আর কংগ্রেসের একটা প্রভাব ছিল, আর অজিত পাজার, সাধন পান্ডে ছিল আমাদের খুব ক্লোজ, খুব ক্লোজ। আমি আমি বুঝতে আপনাকে পেরেছি। বলছি, সাধন পান্ডে মারা যাওয়ার আগে অবধি আমার সঙ্গে ওনার সম্পর্ক ওই কারিগরি ইয়েতে ওনার বাড়িতে অবধি ছিল। ঠিক ঠিক আছে, বেশ। আমি গতকাল আমাদের স্টুডিওতে সিরাজুল বাবু এসেছিলেন। এই সিরাজুল বাবু মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন মারা হচ্ছে তখন এই সিরাজুল বাবু নিজের সার্ভিস রিভলভার তাক করেছিলেন সেই পুলিশ আধিকারিকের দিকে যে ওনাকে ছেড়ে দেওয়া হোক, নাহলে আমি গুলি চালাতে বাধ্য থাকবো। গতকাল স্টুডিওতে সে বিস্তারিত আলোচনা করেছেন সিরাজুল সাহেব, কিন্তু কি বলেছেন তার একটা ছোট্ট অংশ, পুরোটা তো শোনানো সম্ভব নয়, তার একটা ছোট্ট অংশ আপনাদেরকে শোনাই। যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাণে বাঁচিয়েছিলেন, যার জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় জীবিত রয়েছেন, উনি বিভিন্ন সময় তো বলেন আমার মাথা ফেটে গেছে, চৌচির হয়ে গেছে, খণ্ড খণ্ড হয়ে গেছে। সেই সময় যিনি প্রাণে বাঁচিয়েছিলেন, যে পুলিশ আধিকারিক, পরে তার চাকরি চলে গিয়েছিল। আসুন একটা বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে দেখাবো সিরাজুল সাহেব গতকাল আমাদের স্টুডিওতে এসে কি বলেছিলেন। একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। না, দরজায় দরজায় নেতা মন্ত্রী যেখানে যা গেলে হয়, তখন আমি বাড়ির একাই কর্মী, মানে বড় আমি, আমার বৃদ্ধ বাবা মা বোন ভাই 5 জনের ফ্যামিলি নিয়ে তখন আমি এমনি চাকরি থেকে, কেউ যদি রানিং চাকরি থেকে বসে যায়, আমি দরিদ্র কৃষক পরিবারের ছেলে, আমাকে চলে মানে দিন মজুরির উপরে আমাকে চালাতে হয়, মানে জমি জায়গা চাষ করে। সেখানে চাকরি চলে যাওয়া মানে এই 5 জন ফ্যামিলি নিয়ে আমি তো হতাশাগ্রস্ত হয়ে গেলাম, মানে ভেঙেই পড়লাম। তারপরে বিভিন্ন দরজায় যেখানে যেখানে যার কাজ শুনলাম অমুক জায়গায় গেলে হয়তো চাকরিটা হতে পারে, অমুক জায়গায় গেলে চাকরিটা হতে পারে, সেখানে থেকে আমি দরখাস্ত করলাম। তখন মমতা তো আর তৃণমূল দল গঠন করি, তারপরে উনি দল গঠন করে যখন ক্ষমতায় আসলো, একাধিক নেতা মন্ত্রীদের কাছে দরখাস্ত দরবার করেছি, তার কপিগুলো সব আমার কাছে আছে। 18 সালে ববি হাকিম ডাকলো, এটা আমার শোনার পরে সাংবাদিক মাধ্যম দিয়ে টুকটাক যখন সাংবাদিকরা আমার বাড়িতে যেতে বলে, আমার বাড়ি ঘরের চেয়ারে এখন সেই একই অবস্থা, সেই একই বাড়িতে টিনের বাড়িতে বসবাস করি আমি। খুব মানে প্যাথেটিকভাবেই আমি চলছি, কেন আমার ভাই একটা রিসেন্টলি মে মাসের 27 তারিখে নিজের ছোট ভাই মারা গেছে, টাকার অভাবে ট্রিটমেন্ট করতে পারিনি, লেবার হচ্ছে। আমি এমসে যখন ভর্তি ছিল ভাই, তখন আমি শুভেন্দুবাবু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা পেয়ার দিয়েছিলাম মে মাসের 10 তারিখ বা 11 তারিখে। একটা সাংবাদিকরা গেছিল যে দাদা কিছু বলুন নতুন মুখ্যমন্ত্রীর কাছে, আমি আবেদন করেছিলাম। তারপরে একাধিক সাংবাদিকরা এখন পরপর অনেকেই গেছে বা অনেকেই টেলিফোনে যোগাযোগ করেছে। আমি বললাম ভাই আমি মানসিক দিক দিয়ে আর ভালো নেই, এটা আপনি শুভেন্দুবাবু এই ঘটনাটাও জানে, শুভেন্দুবাবু জানে না সারা পশ্চিমবাংলায় এমন কেউ নেই যে আমি। তারপরে সেই ঘটনার পরে 13 সালে দিদি 11 সালে ক্ষমতায় আসার পরে 13 সালে যেই ঘটনাটা হয়েছিল 21শে জুলাইয়ের গুলি চালানোর ঘটনা, সেই ঘটনা তদন্ত কমিশন রিপোর্ট উনি বসিয়েছিল। সেই রিপোর্টে আমাদেরকে ডবল ডাকা হয়েছিল, যেহেতু আমি কনস্টেবল, স্যারকেও ডবল ডাকা হয়েছিল, আমাকে আর স্যারকে। একদিন আমি আর স্যার রিপোর্ট দিলাম, পরে আবার 3 জন আইপিএসের এগেনস্টে আমাদেরকে ডাকা হলো। সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইপিএসদের উকিল ছিলেন। এই যে সিরাজুল হক মণ্ডল, তিনি পুলিশের কনস্টেবল ছিলেন, পরবর্তীকালে ওনার চাকরি চলে যায় ওই ঘটনার জন্য, এবং এই সিরাজুল হক মণ্ডল আজও চাকরি পাননি। এই আমাদের স্টুডিওতে বসে থাকা রাজীবকে তো মমতা বন্দ্যোপাধ্যায়রা মঞ্চে ডাকতেন 21শে জুলাইয়ের